স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। জরিনা খালা কথাটা বলেই নিজের শাড়ির আঁচলের ভেতর থেকে একটা কাপড়ে মোড়ানো অবস্থায় কিছু একটা বের করে আমার সামনে তুলে ধরে। আর এটাই হয়তো তৃপ্তিলয় হবে খুব সম্ভবত। আর খালার কথা অনুযায়ী এই একটা বই যার মধ্যে আমার সকল প্রশ্নের উত্তর আছে, যেটার কথা রিদ খানও বলেছিল আমায়। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থাকতেই খালা আমায় সেটা হাতে দিয়ে আবারও দ্রুততার সঙ্গে আমুর দিকে চলে যায় বাইরে। আর আমি তখনও কাপড়ে মোচড়ানো বইটির দিকে তাকিয়ে থাকি তীক্ষ্ণ দৃষ্টিতে, এটা ভেবে যে কি আছে এর মধ্যে, যে সবাই আমাকে এই বইটা অবধি পৌঁছাতে দিচ্ছে না, সব দিক থেকে বাধা প্রদান করছে। আমি বইটা হাতে নিয়ে বিছানার উপর বসে পড়ি কৌতূহল নিয়ে বইটি পড়ার জন্য। পরে বইটা উপর থেকে কাপড়টা সরিয়ে নিতেই চোখে পড়লো খুব চমৎকার একটা সাদা ডায়েরি, যার উপর থেকে হাতে ডিজাইন করে অ্যাড করা আছে, আর সেই সাথে তার উপর বড় বড় অক্ষরে লেখা আছে তৃপ্তিলয়। আমি ডায়েরিটা উপর থেকে নিজের হাতটা বুলিয়ে নিই, কারণ ডায়েরিটার উপরের ডিজাইনটা একদম আমার মনের মতো, যেমনটা আমার পছন্দ। মনে হচ্ছে ডায়েরিটা আমার পছন্দ অনুযায়ী তৈরি করা হয়েছে, বা এটা আমারই ডায়েরি হবে এমন কিছু। আমি বেশ আগ্রহের সাথে বসে থেকে ডায়েরিটার প্রথম কাভারটা উল্টাই, আর সেটা উল্টাতেই চোখে পড়লো সেখানে থাকা বেশ কিছু লেখা। আমি লেখাগুলো দেখে মুহূর্তেই চমকে উঠে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই সেই দিকে। কৌতূহল নিয়ে লেখাগুলো পড়তেই ভেসে আসলো কোনো একটা মেয়ের পরিচয়। খুব সম্ভবত এটা যার ডায়েরি সেই মেয়েটার পরিচয় এখানে লেখা। নড়ে চড়ে বসে আমি আরো মনোযোগের সাথে গোল গোল চোখ করে তাকাই, কারণ আজ যা কিছুই হয়ে যাক না কেন আজকে সম্পূর্ণ ডায়েরিটা শেষ করেই উঠবো এখান থেকে, নয়তো তার আগে নয়। এমন প্রতীক্ষার সাথে সম্পূর্ণ লেখাটি পড়ার তাগিদ নিয়ে পড়া শুরু করি। আর সেখানে প্রথম পাতায় প্রথম লেখা ছিল, হাই, আমি তৃপ্তি। বয়সটা 16 বা 17 হবে, ঠিক করে কিছু বলতে পারছি না, তার জন্য সরি। আসলে আমার বাবা মা নেই তো, তাই ঠিক করে নিজের বয়সটা বলতে পারছি না। ও, বাবা মা সম্পর্কে তো বলতে ভুলেই গিয়েছি। আমার পরিবার বলতে কেউ নেই, আমি একা। বাবা মা, ভাই বোন, দাদা দাদি, আত্মীয় স্বজন কেউ নেই আমার। আমি একজন এতিম মেয়ে। আমি সিলেটের একটা এতিমখানায় থাকি, সেটার নাম হচ্ছে তিয়ামতি এতিমখানা ও আশ্রয় কেন্দ্র। আর এটাই হচ্ছে মূলত আমার বাসস্থান। দেখতে মোটামুটি ঠিকঠাকই আছে, সবার মতো করে। এতটুকু লেখাই ছিল তৃপ্তি মেয়েটার পরিচয়পত্র। আমি তৃপ্তি মেয়েটার পরিচয়টা পড়েই মনের মধ্যে আরো কৌতূহল জেগে ওঠে আমার। আর সেই তাগিদ নিয়ে ডায়েরির দ্বিতীয় পৃষ্ঠাটা উল্টাতেই চোখে পড়ল তৃপ্তি লেখা আরো বেশ কিছু কথা, যেমনটা হলো, আমি একজন এতিমখানার বাসিন্দা। আর আমি এই এতিমখানায় কতদিন যাবৎ আছি সেটা আমি নিজেও বলতে পারছি না, কারণ আমার ছোট থেকে বড় হওয়া অবধি সময়টা আমার কিছুই মনে নেই। গত 1 বছরের কথাগুলো ছাড়া পুরোনো দিনের কোনো কথাই মনে নেই আমার। এর আগে আমার লাইফে কি হয়েছে সেটা থেকে আমি আজও অবগত, কারণ গত 1 বছর আগে আমার একটা ভয়ানক রোড অ্যাক্সিডেন্ট হয়। তারপর থেকেই আগের কথাগুলো কিছুই মনে নেই আমার। জ্ঞান ফেরার পর প্রথম প্রথম কাউকেই চিনতে পারছিলাম না আমি। পরে এখানকার সবাই বলল আমি নাকি ছোট থেকেই এখানে থাকছি। প্রথমে তাদের কথাগুলো আমার মেনে নিতে সমস্যা হলেও পরে ঠিকই মেনে নিই, কারণ কেউ কখনোই আমার পরিবার থেকে দেখতে আসেনি আমায়। তখন থেকেই মেনে নিই যে আমি একজন এতিম মেয়ে। ডায়েরি লেখার তেমন একটা শখ কখনোই ছিল না আমার, হঠাৎ করে ইচ্ছে হলো ডায়েরিটা লিখতে। কারণটাও সিম্পল, আমি আগের কথাগুলো বারবার ভুলে যাই, তাই মনে রাখার জন্য এই ডায়েরিটা লিখে রাখি, যেন পরে আমি মনে করে নিতে পারি খুব সহজেই। আর সাদা রংটা আমার খুব পছন্দের, তাই ডায়েরিটাও আমি সাদা রঙেই এঁকেছি। আঁকতে ভালো লাগে আমার, তাই ডায়েরির ওপরেও কিছু মনের মতো ডিজাইন করে নিলাম পছন্দ অনুযায়ী। আর এই ডায়েরিটার নামটাও আমার নামেই রেখেছি, তৃপ্তি। আর লয় নামের অর্থ হচ্ছে বাসস্থান। এর মানে হলো তৃপ্তি বাসস্থান। এটা আমার বাসস্থান। এই ডায়েরিটা, এই এতিমখানায় আমার মতো করে আরো অনেক ছেলে মেয়ে থাকে, বৃদ্ধ মানুষও থাকে এখানের একপাশের একটা বিল্ডিং এ। এত কিছুর মাঝে আমার তো বলাই হয়নি, আমার দুটো বান্ধবী আছে, একজন কেয়া আর অন্যজন হলো বর্ষা, আর আমি তৃপ্তি। আমাদের 3 কন্যার বন্ধুত্ব হলো চড়ুই পাখির ঝাঁকদের মতো খুবই চঞ্চল আর দলবদ্ধ গোষ্ঠী। যেখানেই যাই সেখানটাই গরম হয়ে যায় মুহূর্তেই। আমাদের জন্য পুরো এতিমখানা খুশিতে আনন্দিত হয়ে থাকে।
আশা এতিমখানার প্রতিষ্ঠাতা একজন খ্রিস্টান ধর্মের থেকে তিনি খুবই স্বচ্ছ মনের একজন মানুষ, কারণ তিনি সকল ধর্মের মানুষকে এখানে আশ্রয় দিয়েছেন, কোনো রকম কোনো ভেদাভেদ করেনি কখনো। আর ওনার নাম হচ্ছে ঝাংজেক, ও ওয়াইফ অফ নাকিয়াং। আর আমার মূলত ওনাকে ফাদার মাদার বলেই আমরা সম্বোধন করে থাকি। আমরা ফাদার ব্যবসায়িক কাজে বেশিরভাগ সময়ই বাইরে থাকেন, কিন্তু মাদার সব সময় আমাদের সাথে থাকার চেষ্টা করে। মাদার আমার সবার থেকে বেশি ভালোবাসে, আর তার আমি নাকি ওনার মৃত মেয়ের মতো দেখতে, তাই আমার মধ্যে উনি ওনার মেয়েকে খুঁজে পান। আর তার জন্যই মাদার সব সময় আমাকে তার সাথে সাথেই রাখেন, এমনকি রাতেও আমাকে মাদারের সাথেই ঘুমোতে হয়। ফাদার দেশে আসলে তখন আমি আমার বান্ধবীদের সাথে ঘুমোতে হয় আমাকে। এতে করে আমার বা অন্য কারো কোনো রকম মতভেদ নেই, সবকিছু ঠিকঠাকই চলছে লাইফে। তবে মাঝে মধ্যে একটু কষ্ট লাগে যখন কারো কাছ থেকে এতিম বলে কিছু শুনতে হয়, নিজেকে তখন খুব একা একা লাগে। আসলে এতিমকে এতিম বলতে নেই, যার কেউ নেই তার নাকি আল্লাহ আছে। আমারও আমার আল্লাহ আছে, তিনি সব সময় আমার খেয়াল রাখেন সব কিছুতেই। আর আমাকে যখন কেউ আমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন আমি খুব প্রাউডলির সাথে বলি আমি হলাম গড গিফটেড। তখন কেউ আমায় নিয়ে মজা করে, তো কেউ আবার মাথায় হাত বুলিয়ে দেয়, দোয়া করে দেয়। এক একজনের জন্য এক এক রকম চিন্তা ভাবনা। আসলে আমাদের মতো অনাথ ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের সমাজের অনেক মানুষজনের মনে করে আমরা কারো পাপের ফসল হয়ে থাকি। আর আমাদের মা বাবা নিজেদের পাপ ঢাকার জন্য আমাদের রাস্তায় ফেলে যায়, আর সেখান থেকেই কোনো দয়াবান ব্যক্তি আমাদের উঠিয়ে এনে এইরকম এতিমখানায় রেখে যায়। হ্যাঁ, সেটা অনেকেই ভেবে থাকে, আসলে তেমনটা নয়, মোটেও সেরকম নয়। আমরা যারা এতিম, আমরা নাকি আমাদের বাবা মায়ের পাপের ফসল হয়ে থাকি না, সেটা কিন্তু সত্য নয়। এখানে অনেকেই আছে যাদের পরিবারে কেউ নেই, পরিবারের সবাই রোড অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো কারণে মারা যায়। কিন্তু এই সমাজের বেশ মানুষজন আছে যারা আমাদের নাজায়েজ বলে গালি দিয়ে থাকে। কষ্টটা তখনই আমাদের খুব লাগে। ডায়েরির ৩য় পাতা। শীতের সকাল, চারপাশে কুয়াশায় ভরপুর, ঠিক করে কিছুই দেখা যাচ্ছে না চারপাশের। আর সেই শীতের সকালটা উপভোগ করার জন্য আমি একা একাই বের হয়েছি রাস্তায়, বাধ্য হয়ে বের হয়েছি, কারণ আমি আমার 2 ফাজিল বান্ধবীগুলোকে অনেক বলেও রাজি করাতে পারিনি। আমি তাদের বলেছিলাম আমার সাথে শীতের সকালটা উপভোগ করার জন্য, তো ওরা সবাই পড়ে পড়ে ঘুমোচ্ছে আশ্রমে, আর আমি নীরবে গায়ের মধ্যে সাদা চাদর জড়িয়ে চলে এসেছি জনশূন্য রাস্তাটাতে। আমার গায়ে পরানো সাদা সালোয়ার কামিজ, সেই সাথে চুলগুলো ছাড়া অবস্থায়, কনকনে ঠান্ডায় হালকা হালকা মিষ্টি সুরে বাতাস বইছে। এমন নিস্তব্ধ পরিবেশ, আমি মিষ্টি হেসে রাস্তা ধরে চারপাশে তাকাতে তাকাতে সামনের দিকে হাঁটছি আপন মনে, যেন প্রকৃতির রূপে নিজেকে সাজাচ্ছিলাম। আমার এমন মনোমুগ্ধকর পরিবেশে হঠাৎ করেই ব্যাঘাত ঘটালো বিকট শব্দে। কানের মধ্যে হঠাৎ করেই ঠাস ঠাস গুলির শব্দ কানে আসতেই আমি চমকে উঠে পেছন ফিরতে যাব, তার আগেই কেউ একজন পেছন থেকে আমার এক হাতের বাহু শক্ত করে চেপে ধরে ঘুরিয়ে নিয়ে আমার গলায় নিজের হাতের ছুরিটা চেপে ধরে সামনের মানুষগুলোকে ভয় দেখানোর জন্য ধমকি স্বরূপ বলে ওঠে, আমায় যেতে দে, নয়তো এই মেয়েকে মেরে দিব তোর। বাকি কথাগুলো শেষ করার আগেই সামনের গুন্ডাগুলোর মধ্যে থেকে একজন গুন্ডা আমায় ধরে রাখা লোকটার মাথা বরাবর একটা লাঠি ছুঁড়ে মারতেই লোকটা আমাকে ছেড়ে দেয়, সাথে সাথে কপালে আঘাত পাইছে। আমি চোখের সামনে এতগুলো মানুষকে বন্দুক হাতে নিয়ে দাঁড়াতে দেখে ভয়ে প্রচন্ড ভয় পেয়ে যাই। এরা সবাই গুন্ডা নয়, খুব সম্ভবত বডিগার্ড টাইপ কিছু হবে, পোশাক দ্বারা তো তাই মনে হচ্ছে। আর এই বডিগার্ড গুলোর সাথেই হয়তো এই লোকটার সাথে কোনো শত্রুতা আছে, যার কারণে মারতে এসেছে আজ। আর তাদের এমন শত্রুতার মধ্যে আমি তৃতীয় পক্ষ হয়ে শুধু শুধু নিজের জানটা দিতে চলেছি, এই কথাটা ভাবতেই আমার সারা শরীর মুহূর্তে কেঁপে কেঁপে উঠছিল, সাথে ভয়টাও প্রচুর লাগছিল যে কি করব এখন। এরা সবাই গুন্ডা নয়, বরং সম্ভবত বডিগার্ড টাইপ কিছু হবে, পোশাকধারী মানুষ হবে বডিগার্ড টাইপ। আর এই বডিগার্ডগুলোর সাথে হয়তো এই লোকটা কোনো শত্রুতা আছে, যার কারণে মারতে এসেছে আজ। আর তাদের এমন শত্রুতার মধ্যে আমি তৃতীয় পক্ষ হয়ে শুধু শুধু নিজের জানটা দিতে চলেছি, এই কথাটা ভাবতেই আবার সারা শরীর মুহূর্তে কেঁপে কেঁপে উঠছিল, সাথে ভয়টাও প্রচুর লাগছিল, কি করব তাই নিয়ে ভয়ের মধ্যে ছিলাম আমি। তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি আজ আমার শেষ দিন, আর কখনোই আমি আমার এতিমখানায় পৌঁছতে পারবো না।
এত ঠান্ডার মধ্যেও ভয়ে আমি ঘামতে লাগলাম সাথে সাথে। ভয়ের কারণে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে লোকটার কাছ থেকে নিজেকে ছাড়া পেতেই আমার গায়ের সাদা চাদরটা ফেলে দিয়ে সামনের দিকে প্রাণপণ দৌড়াতে লাগলাম নিজেকে বাঁচানোর জন্য। আমার সাথে সাথে আঘাত পাওয়া লোকটাও আমার পেছন পেছন ছুটতে থাকে নিজেকে বাঁচানোর জন্য। আর সেই সাথে আরও ছুটছে এই লোকটা মারার জন্য বডিগার্ডগুলো। আমি হয়তো উল্টো দিকে দৌড়ালে বা থেমে গেলে নিজেকে বাঁচাতে পারতাম, কিন্তু তখন এক মুহূর্তের জন্য আমি জ্ঞান শূন্য হয়ে পড়ি চোখের সামনে একজন এতজনকে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। তাই তাদের সামনে সামনে আমিও দৌড়েছিলাম মরার জন্য তাদের হাতে। আসলে কপালে শরীর থাকলে যেটা হয় আর কি। আমি ওদের সামনের দিকে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই চোখে পড়লো মাঝ রাস্তায় একটা লোক পেছন ফিরে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে। সেটা দেখে আমি নিজেকে বাঁচানোর জন্য সেই অজানা লোকটির পেছন থেকে 2 হাতে জড়িয়ে ধরে নিজের মাথাটা তার পিঠের উপর চেপে ধরি ফুপোতে ফুপোতে ভয়ে। এই অজানা লোকটিকে জড়িয়ে ধরার সাথে সাথে লোকটা চমকে ওঠে, নিজের পেটের দিকে তাকিয়ে থেকে আমার হাত জোড়া দেখে নিয়ে কপাল কুঁচকে ঘাড় ঘুরিয়ে আমায় এক পলক দেখে নিয়ে আমাকে নিয়েই সামনের দিকে ঘুরে দাঁড়ায় স্ট্রং হয়ে। কারণ আমাকে ঠিক করে দেখতে পারেনি অজানা লোকটা, আমার মুখ ওনার পিঠের উপর চেপে ধরে রাখার জন্যে। অজানা লোকটা আমার দিকে তেমন একটা গুরুত্ব না দিয়ে সামনের দিকে তাকায়। পরে আমার সাথে দৌড়ে আসা লোকগুলো একে একে সবাই দাঁড়িয়ে পড়ে অজানা লোকটার সামনে। আর এই অজানা লোকটাকে দেখতেই বডিগার্ডগুলো চারপাশে ছড়িয়ে জায়গায় দাঁড়িয়ে পড়ে আদেশ ভেবে। আর তাদের মধ্যে থেকে একজন বডিগার্ড বলে ওঠে, ভাই, এই সিরাজই আমাদের সব তথ্য শত্রুপক্ষকে আদান প্রদান করত। তোর কি দিন তারিখ ঠিক করতে হবে একে মারার জন্য আসিফ? ডায়েরির 4র্থ পাতা। আমার জড়িয়ে থাকা লোকটি এই কথাগুলো শেষ করার সাথে সাথেই আসিফ নামক লোকটা খুব ভয়ানকভাবে সিরাজ নামক লোকটাকে লাঠি দিয়ে জোর তালে আঘাত করে মাথায়, যার ফলে সিরাজ নামক লোকটা উচ্চ স্বরে চিৎকার করে নিজের মাথা 2 হাতে চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে। আর আমি সিরাজ নামক লোকটার চিৎকার শুনে সাথে সাথেই আমার চেপে ধরে রাখা ব্যক্তিটিকে ছেড়ে দিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ি, চিৎকার করে উঠি প্রাণপণে। কারণ সিরাজ নামক লোকটার মাথা থেকে অজর ধারায় রক্ত পড়ার কারণে মুহূর্তেই ভেসে যাচ্ছে পুরো রাস্তা, যার জন্য লোকটা ব্যথায় কাতরাচ্ছে রাস্তায় পড়ে। আর এটা দেখে আমি ভয়ের সাথে সাথে উচ্চ স্বরে চিৎকার করে উঠি সবার সামনে। আমার এমন চিৎকার শব্দে মানুষ মারার মহা ব্যস্ত লোকগুলো একে একে সবাই আমার দিকে ভ্রু কুঁচকে তাকায়। এতক্ষণ তারা তাদের কাজে এতটাই ব্যস্ত ছিল যে আমি নামক প্রাণীটা কারো চোখেই পড়িনি তাদের। কিন্তু আমার হঠাৎ চিৎকারে মনোযোগ ভস্ম হয় তাদের। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কপাল কুঁচকে এলো আসিফ নামক প্রাণীটির, যার অর্থ হলো আমি কে বা আমি এই মুহূর্তে এখানে কি করছি, আমার এখানে কি কাজ হতে পারে যার জন্যে এমন বিপজ্জনক পরিবেশের উপস্থিত আমি, ইত্যাদি এইসব ভাবছে হয়তো। আর আমি তাদের সবার দৃষ্টি উপেক্ষা করে ভয় কাঁপতে থাকি চোখের সামনে এত এত ভেসে যাওয়ার রক্ত দেখে। রক্তের প্রতি আমার খুব ভয় ছিল, কেন যেন রক্ত বিষয়টা নিতে পারি না আমি কোনো কালেই। রক্তের ক্ষেত্রে এবারও আমার সাথে তাই হয়েছে। চোখের সামনে অতিরিক্ত রক্ত দেখে মুহূর্তে ঘামতে লাগলাম, বড় বড় নিঃশ্বাস ওঠানামা করতে করতে। সিরাজ নামক লোকটার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রত্যেকের দৃষ্টি আমার উপর, আর আমার দৃষ্টি সিরাজ নামক লোকটার উপর। আমি অশ্রুসিক্ত চোখে সিরাজ নামক লোকটার দিকে তাকিয়ে থাকার সময় তখনই পাশ থেকে আমার জড়িয়ে থাকা ব্যক্তিটা আসিফ নামক লোকটাকে উদ্দেশ্য করে হাত বাড়িয়ে দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, সাথে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আসিফ। আসিফ নামটা ডেকে আসিফ নামক লোকটাকে কি বোঝালো তা আমি বুঝতে না পারলেও আসিফ লোকটা ঠিকই বুঝতে পেরেছেন। তাই সামনের লোকটার নাম ধরে ডাকার সাথে সাথে আসিফ লোকটা জি ভাই বলে তার হাতে থাকা বন্দুকটা আমার জড়িয়ে থাকা লোকটার হাতে তুলে দেয়, যার সম্মানের সাথে। আমি লোকটার হাতে বন্দুক দেখে ভয়ে ছিটিয়ে যাওয়া অবস্থায় ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকি আসিফ নামক লোকটার বসের দিকে। বস লোকটা তখনও আমার দিকে তার দৃষ্টি স্থির রেখে দক্ষ হাতে সিরাজ নামক লোকটার উপর ঠাস ঠাস করে পর পর 3-3টা গুলি বসায় তার কপাল বরাবর। আমার চোখের সামনে এমনটা হতে দেখে সাথে সাথেই চিৎকার করে নিজের 2 হাতে মুখটা চেপে ধরে কান্না করতে থাকি আমি। আমায় কান্না করতে দেখে বস লোকটা ক্ষিপ্ত হয়ে তার নিজের বন্দুকটা তাক করে মারার জন্য। এমতো অবস্থায় একটা মানুষ যে কতটা অসহায় থাকে সেটা আমি এই পরিস্থিতির শিকার না হলে কখনো বুঝতে পারতাম না।
আমি ভয় ছিটিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছি, 2 হাতে মুখ চেপে ধরে রেখে। জানি না কি হয় আমার জীবনের, এখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা তাও জানা নেই আমার। এই মুহূর্তে আমি মরলে আমার পেছনে কান্না করার মতো আপনজনও নেই, শুধু মাদার আর আমার 2 বান্ধবী ছাড়া। আমার এই ছোট্ট জীবনে এমন একটা বাজে পরিস্থিতির শিকার হতে হবে কখনোই সেটা ভাবিনি আমি। এখন তো নিজেকেই মারতে ইচ্ছে করছে আমার। কেন আজকে এখানে আসলাম আমি? আর এসে এই বিপদের সম্মুখীন হতে হলো আমায়। সাথে নিজের জীবনের জন্য আল্লাহর কাছে নিজের জীবনের প্রাণ ভিক্ষা চাচ্ছিলাম জোরালোভাবে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সাথে এই প্রতিজ্ঞাও করছিলাম, যদি এখান থেকে কোনো রকমে বেঁচে ফিরতে পারি নিজ অবস্থানে, তো কখনোই এই বাজে টাইপের লোকগুলোর সামনে এসে দাঁড়াবো না। দরকার হলে আশ্রম থেকেই বের হব না। তবুও আজ আল্লাহ রক্ষা করুক আমায়। আমার এমন প্রাণপণ প্রতীক্ষার সাথে কান্নারত অবস্থায় চোখ তুলে তাকাই আমি সামনে থাকা ব্যক্তিটির দিকে। লোকটা তখনও আমার দিকে নিজের বন্দুকটা তাক করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। আমার দৃষ্টিতে ভয় ভয় ভাব থাকলেও লোকটার দৃষ্টিতে ছিল কঠোর। হয়তো হঠাৎ করে আমার এমনভাবে ওনাদের কাজে ব্যাঘাত ঘটানোটা মোটেও পছন্দ হয়নি তার, তাই এতটা কঠোরতা বিরাজ করছে তাদের মাঝে। আমার এমন চিন্তা ভাবনার মাঝে বস লোকটা কিছুটা ক্ষিপ্ত সুরে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, ওনার কথায় আমি ভয়ে আবারও শব্দ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠি মুহূর্তেই। আমাকে শব্দ করে কান্না করতে দেখে আরো ক্ষিপ্ত হন হৃদ নামক লোকটা। তাই রেগে আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, মেয়েদের এই প্যাচ প্যাচ করে শব্দ করে কান্নাটা না মোটেও পছন্দ না আমার। তাই তোমার হাতে জাস্ট 2 মিনিট সময় আছে এখান থেকে পালানোর জন্য। আর এই 2 মিনিটের ভেতরে যদি তোমার ছায়াও আমার চোখের সামনে পড়ে তো আই উইল কিল ইউ। জাস্ট গো। লোকটার কথাগুলো শেষ করার সাথে সাথেই আমি আর কোনো দিক বিবেচনা না করে প্রাণপণ দৌড়ে সামনের দিকে পালাই। এক মুহূর্তের জন্যও পেছনে ফিরে তাকানোর প্রয়োজন বোধ করিনি আমি। টানা 2 ঘন্টা যাবৎ বর্ষার কোলে মাথা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছি আমি। আমার 2 বান্ধবী বর্ষা ও কেয়া সেই তখন থেকে আমায় শান্ত করার চেষ্টা করেই চলেছে লাগাতারভাবে, কিন্তু আমি ওদের এমন বোঝানোর ফলে শান্ত হওয়ার জায়গায় আরো অশান্ত হয়ে পড়ছি বেশ। আর আমার এমন করার কারণটাও জানে বর্ষা আর কেয়া। তার জন্যই মূলত ওরা আমায় শান্ত করতে চাইছে জোরালোভাবে, কিন্তু ওদের এত শত চেষ্টার ফলেও নিজেকে শান্ত করতে পারছি না আমি কোনোভাবেই। কারণ চোখের সামনে এমন ভয়ানক মৃত্যু দেখে বেশ ভয় পেয়েছিলাম আমি ভেতর থেকে। তাই নিজেকে বোঝানোটা অসাধ্যকর হয়ে পড়ে আমার জন্যে। কেয়ার বর্ষার কাছে ডায়েরির 5ম পাতা। বর্ষার কোলে মাথা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদার সময় হঠাৎ করে আমাদের রুমের দরজায় কেউ খটখট শব্দ করে বেল বাজিয়ে ওঠে জোর তালে। দরজা খটখট শব্দ কানে আসতেই চমকে ওঠে বর্ষা আর কেয়া। দরজার পেছনে কে হতে পারে সেটা বুঝিয়ে বর্ষা দ্রুততার সাথে আমার চোখে মুখে পানি নিজের হাতে পরিষ্কার করে দেয়। ইশারা চুপ থাকতে বলে। আমার স্বাভাবিক ভঙ্গিতে শুয়ে দেয় কম্বল মুড়ি দিয়ে বিছানার মধ্যে। সাথে এটাও বলে আদেশ স্বরূপ যেন আমার কান্নার শব্দ দরজায় আসা ব্যক্তির কান অবধি না পৌঁছায়। যদি যায় তাহলে সমস্যায় আমিই পড়ে যাব। তাই কেয়াকেও বলে দেয় আমার সাথে শুয়ে পড়ার জন্যে, খুবের ভান ধরে। বাকিটা বর্ষাই বুঝে নিবে। বর্ষা আমাকে আর কেয়াকে ঠিকঠাক ভাবে শুইয়ে দিয়ে দ্রুততার সঙ্গে নিজেকে হালকা এলোমেলো ভাবে দরজা খুলে দরজার সামনে এলোমেলো অবস্থায় দাঁড়িয়ে পড়ে ঘুম ভান ধরে। পরে ঘুম ঘুম চোখে সামনের দিকে তাকিয়ে থেকে ঘুম জড়িত কণ্ঠে আস্তে করে বলে ওঠে, গুড মর্নিং মাদার। বর্ষাকে ঘুমে ঢুলতে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মাদার। বর্ষার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে থেকে রুমের ভেতর প্রবেশ করে মাদার। চারপাশে নিজের সন্দেহ দৃষ্টিতে তাকাতে তাকাতে আমাকে আর কেয়াকে বিছানার উপর শুয়ে থাকতে দেখে মাদার বর্ষাকে উদ্দেশ্য করে বলে, মাদারের এমন কথায় মুহূর্তেই থতমত খেয়ে যায় বর্ষা। মাদার যে কতটা বুদ্ধিমান মানুষ সেটা আরো আগেই জানে বর্ষা। তাই মাদারকে মিথ্যা কিছু বানিয়ে বানিয়ে বলাটা যতটা না বিপজ্জনক, তার চেয়ে বেশি বিপজ্জনক হলো মাদারকে সেই মিথ্যা বিশ্বাস করানো। তাই বর্ষা নিজের চুরি ধরা পড়ার ভয়ে দ্রুত এগিয়ে এসে মাদারকে দ্রুত থতমতিয়ে বলে ওঠে, না মাদার, একদমই না। বর্ষার এমন কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মাদার বর্ষার দিকে। পরে নিজের একটা ভ্রু উঁচু করে বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমাদের এতটা সকাল অবধি ঘুমাচ্ছ সেটা আমাকে বিশ্বাস না করতে, তাই তো?
বর্ষা মাদারকে বোঝানোর উদ্দেশ্যে আবারও দ্রুত বলল, না না মাদার, সেটাও মোটে নয়। আমি বোঝাতে চাইছি যে আমরা সত্যি সত্যি ঘুমাচ্ছিলাম, সেটা সত্যি বলছি মাদার। এতটা সকাল অবধি কেন? আর তৃপ্তি কোথায়? এই তো মাদার, কেয়ার পাশে শুয়ে আছে বিছানায়, ঘুমাচ্ছে ও। আচ্ছা, ডাকো ওদের দুজনকে, আমার কিছু কথা আছে তোমাদের সাথে, সেটা বলে চলে যাব আমি। সো ফাস্ট। মাদার, ওরা তো ঘুমাচ্ছে, ওদের। বর্ষার বাকি কথাগুলো শেষ করার আগেই মাদার রাগী দৃষ্টিতে তাকায় বর্ষার দিকে। তাই বর্ষা চুপ থেকে আস্তে করে শুধু কেয়াকে ডেকে তুলে মাদারের সামনে বসায়। আমাকে ডেকে তুললো না, কারণ যদি আমি এই মুহূর্তে মাদারের সামনে উঠে বসি তো মাদার আমার চোখ মুখ ফোলা ফোলা ভাব দেখেই বুঝতে পারবে যে আমি এতক্ষণ যাবৎ কান্না করেছি। আর সেটা কেন করেছি সেটাও বলতে হবে আমায়। মাদার যদি সবটা শুনতে পায় তো কারোই গরদান থাকবে না মাথায়, কারণ আমাদের আশ্রম থেকে সকাল সকাল কোথাও বের হতে পারবে না সকাল 10টার আগে। এবার যতটাই জরুরি কাজ হোক না কেন, আমি মাদারের ভয়ে কম্বলের ভেতর ঘাপটি মেরে শুয়ে থাকি। আমি শুয়ে থাকা অবস্থায় কেয়ার বর্ষা মাদারের সামনে উঠে দাঁড়িয়ে পড়ে। আমার শুয়ে থাকতে দেখে মাদার কিছু বলতে যাবে তার আগেই বর্ষা মাদারকে বলে ওঠে, মাদার, আমাদের বলুন না কি কথা, আমরা না হয় তৃপ্তিকে পরে বলে দেব ঘুম থেকে ওঠার পর। আসলে মাদার, আপনি তো নিজেও তো জানেন, বলুন তৃপ্তি কতটা ঘুমে কাঁচা, এখন ডাকলেও উঠবে না ঘুম থেকে, উল্টো আপনার সময় নষ্ট করবে তৃপ্তি। তার চেয়ে বরং আপনি আমাদের দুজনকে বলুন, আমরা পরে তৃপ্তিকে বলে দেব, ব্যাস। বর্ষার এমন কথাটা গ্রহণযোগ্য হলো মাদারের কাছে। তাই মাদার নিজের মাথাটা হালকা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে, তাহলে শোনো, 10টার দিকে তোমাদের তিনজনকে একটা লিস্ট দেওয়া হবে, সেটা নিয়ে একটা অ্যাড্রেস অনুযায়ী দিয়ে আসবে। সেই প্যাকেটে যা থাকবে সেটা পরে সন্ধ্যার দিকে রেডি হয়ে থাকবে। তোমাদের তিনজনকে নিয়ে একটা ইভেন্টে যাব। তোমাদের সাথে আমি আর তোমাদের ফাদার ছাড়া আরও 10জন লোক থাকবে এই আশ্রমে, তাই লেট না করে তাড়াতাড়ি রেডি হয়ে থাকবে, কেমন? এই কথাটা তৃপ্তিকেও বলে দিবে। গট ইট? মাদারের এমন কথা কেয়া ও বর্ষা একসাথে বলে ওঠে, ওকে মাদার। মনে থাকে যেন। মাদার নিজ বাক্য শেষ করেই চলে যায় বাইরের দিকে। মাদারকে চলে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বর্ষা ও কেয়া। পরে দুজনেই চোখাচোখি করে দ্রুততার সঙ্গে এগিয়ে এসে কম্বলের উপর দিয়েই আমায় জড়িয়ে ধরে শক্ত করে। ডায়েরির 6ষ্ঠ পাতা। রাস্তার কানেই ঘেঁষে হাঁটছি আমি আর আমার 2 চলন পাখি বর্ষা ও কেয়া। আমাদের সাথে আরও রয়েছে আমার জিনিস বহনকারী আশ্রমের রহিম কাকা। ওনার হাতে আশ্রমের কিছু জিনিসপত্র ও আমাদের 3টা শপিং ব্যাগ আছে। উনি আমাদের আগে আগে হাঁটছেন আর আমরা ওনার পিছন পিছন হাঁটছি, হেলে দুলে গুনগুন করতে করতে মনের সুখে। আর কিছুক্ষণ আগেই মাদারের দেওয়া লিস্টটা নিয়ে জায়গা অনুযায়ী পৌঁছে দিয়ে এখন আবারও আশ্রমের দিকে ফিরে যাচ্ছি আপন গতিতে। গায়ে আমাদের আশ্রমের ইউনিফর্ম পরার সাথে 3জনই একই স্টাইলের চুলগুলো দুটো করে বেনি বেঁধে রেখেছি মাথায়। আমি 2 বেনি ধরে হেলতে দুলতে সামনের দিকে এগিয়ে যেতেই হঠাৎ করে চোখে পড়লো 3টা কালো গাড়ি রাস্তার পাশ ধরে দাঁড়ানো সারিবদ্ধভাবে। আর গাড়িগুলোর সামনে কিছু একটা নিয়ে বেশ গন্ডগোল হচ্ছে জোর তালে। চারপাশে মানুষ আছে অনেক, কিন্তু কেউ কিছু বলার সাহস জুগিয়ে উঠতে পারছে না, হয়তো ঝামেলা সৃষ্টিকারীর ভয়ে। তাই তো এতটা গন্ডগোলের মধ্যেও সবাই নীরব দর্শকের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে চারপাশে ভিড় জমিয়ে রেখে। আমি বর্ষাকে আর এতটা ভিড় দেখে কৌতূহলী হয়ে এইসব ভিড় ঠেলে একপাশে দাঁড়াই গিয়ে মূলত কি হচ্ছে সেটাই দেখার জন্যে। আমরা 3জন গিয়ে দাঁড়াতেই চোখে পড়লো সকালে গুন্ডাগুলোকে। এবারও একটা ভদ্রলোক নির্বিবাদে জোরালোভাবে হকি স্টিক দিয়ে মারছে। আসিফ নামক বজ্জাত লোকটা একপাশে দাঁড়িয়ে আছে ওদের সামনে, আর ওদের বস রিদ খান নামক ভয়ানক লোকটা চেয়ারের মধ্যে পায়ের উপর পা তুলে বসে আছে আরাম করে। মনে হচ্ছে এখানে কোনো এন্টারটেইনমেন্ট নামক টিভি শো চলছে, যেটা দেখে উনি স্বতঃস্ফূর্ততার সাথে বসে বসে দেখে মজা নিচ্ছে। আমি এদের চোখের সামনে আবারও পড়তে দেখে মুহূর্তে চমকে উঠে ভয় পেয়ে সাথে সাথে পরে সকালের ঘটনাগুলো মনে করতেই ভয় সিটিয়ে যাওয়া অবস্থায় গলা শুকিয়ে যায় আমার। আমি একটা শুকনো ঢোক গিলে ভীত চোখে ওদেরকে দেখতে দেখতে আস্তে করে বর্ষার পেছনে লুকিয়ে পড়ি। গুন্ডাগুলো কেউ দেখার আগেই বর্ষার পেছনে লুকিয়ে থাকা অবস্থায় এই রিদ খান নামক ভয়ানক লোকটার দিকে তাকাই ঘৃণিত চোখে বর্ষার পেছনে লুকিয়ে থাকা অবস্থায়। কারণ আজ এই খারাপ লোকটাকে পরপর 2বার চোখের সামনে গুন্ডামি করতে দেখে আমার সুপ্ত মনে একরাশ নয় অনেক অংশে ঘৃণা জন্মেছে এই ব্যক্তিটার জন্যে।
কারণ উনি বাবার সমান বয়স্ক লোক মারতে দ্বিধাবোধ করছে না কোনোভাবেই। একটা ব্যক্তি কতটা খারাপ হলে এমনটা করতে পারে সেটা অন্তত আমার জানা নেই। তাই আমি হৃদ খানের দিকে ঘৃণিত চোখে তাকাই বর্ষার পেছন থেকেই। উনি তখনও শান্ত দৃষ্টিতে সামনের দিকে তাকিয়েছিল স্থিরভাবে। এতটা অস্থির পরিবেশে হৃদ খানকে দেখে আমার মনে হচ্ছে এই মুহূর্তে এখানে কিছুই হচ্ছে না, সবই ঠিকঠাক আছে। শুধু চারপাশে লোকগুলো খামোখাই রাস্তার মাঝখানে ওনার আশেপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড় জমিয়েছে জোর তালে। সেই সাথে আমরাও আছি 3 বান্ধবী, সব কয়টার আজাইরা পাবলিক। আমার এমন চিন্তা ভাবনার মাঝে সামনে থেকে আসিফ নামক লোকটা হৃদ খান নামক ভয়ানক গুন্ডাবাসী লোকটার কাছে গিয়ে আদিক্ষেতা স্বরূপ বিনীত সুরে বলে ওঠে, ভাই তারপরও তো ব্যাটা মুখ খুলছে না, জিদ দিয়ে একটা কি করবো একে। কথা বলে নিচে পড়ে থাকা রক্তাক্ত ব্যক্তিটিকে আসিফ নামক লোকটা আঙুলের ইশারায় দেখায়। হৃদ খান সাইকোদের মতো করে নিজের ঘাড় বাঁকা করে তাকায় নিচে পড়ে থাকা ব্যক্তিটার দিকে। এক পলক রক্তাক্ত ব্যক্তিটার অবস্থা দেখে মুহূর্তেই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ে স্ট্রং হয়ে। আসিফকে এক পলক দেখে নিয়ে অ্যাটিটিউডের সাথে নিজের সানগ্লাসটা চোখে পড়তে পড়তে স্বাভাবিক ভঙ্গিতে বলে, আপাতত কিছুই করার নেই। ওর দুটো হাত পা কেটে প্যাকেট করে ওর বাসায় পৌঁছে দেয় ওর ভাইদের কাছে। সাথে ছোট করে কাগজের উপর লিখে দেবে, শ্রদ্ধেয় ভাই মহোদয়রা, আপনাদের জন্য হৃদ খানের ভরপুর ভালোবাসা রইল। কথাটা শোনার সাথে সাথে নিচে পড়ে থাকা রক্তাক্ত ব্যক্তিটা চিৎকার করে মাটিতে পড়ে অবস্থায় বলে ওঠে, হৃদ খান, আমি সব বলবো। হ্যাঁ, আমি সব বলবো। রক্তাক্ত ব্যক্তিটার বুক ফাটা কান্না আমাদের সবার কান অবধি পৌঁছলেও হৃদ খানের কান অবধি পৌঁছাতে পারেনি। হৃদ খান অত্যন্ত নির্দয়ের সাথে গম্ভীর কণ্ঠে বলল, প্রয়োজন নেই। এতক্ষণ যাবৎ মার খাওয়ার পরও যখন মুখ খুলিসনি, তাই এখন আপাতত আমার সময় বা প্রয়োজন কোনোটাই নাই তোর মুখ খোলার জন্য। সব বাই। কথাটা বলে আসিফ নামক লোকটাকে রেখে সাথে সাথেই হৃদ খান অ্যাটিটিউডের সাথে নিজের গাড়িতে উঠে বসতেই গাড়িটা সা সা করে চলতে থাকে আপন গতিতে। আর পেছনে রয়ে যায় রক্তাক্ত ব্যক্তিটার বুক ফাটা চিৎকার আর আর্তনাদ। আমি এই সব কিছু দেখে আবারও বর্ষার পেছনে লুকিয়ে থাকা অবস্থায় ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠি ভয় আর কষ্টে। কারণ সকালের মতো এই লোকটাকেও হয়তো মেরে ফেলবে হৃদ খানের লোকগুলো। কথাটা ভাবতেই কষ্টটা যে আমার আকাশ ছুঁই ছুঁই পরিমাণ হলো। আমার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠার শব্দ শুনতেই বর্ষা আর কিয়া দ্রুত পেছন থেকে আমায় জড়িয়ে ধরে দুজনে একসাথে। পরে বর্ষা সকালের ঘটনাগুলো মনে করিয়ে আমায় নিয়ে উত্তেজিত হয়ে পড়ে। সাথে সাথে আমাকে নিয়ে এখান থেকে নিয়ে যায় আশ্রমের মধ্যে। বাকিটা শেষ না দেখেই আমরা কেউ আর বলতে পারি না হৃদ নামক লোকটা রক্তাক্ত ব্যক্তিদের সাথে কি করেছিল। পরে লোকটা কি এখনো বেঁচে আছে নাকি মরে গেছে? রাতের সন্ধ্যা তারার মহলে জমজম আমেজের সাথে শান্তিপ্রিয় পরিবেশ ঘুমন্ত একটা পার্টিতে দাঁড়িয়ে আছি আমি, আমার 2 বান্ধবী কেয়া ও বর্ষা। চুপচাপ পার্টিটা হচ্ছে মূলত এই বিশাল বড় বাড়ির বাগান এরিয়াতে। আর সেখানে আমরা যে শুধু চুপচাপ দাঁড়িয়ে আছি সেটা কিন্তু নয়। এই মুহূর্তে আমরা মহা চুপচাপ টাইপ রোবট হয়ে দাঁড়িয়ে আছি ফাদার মাদারের পাশাপাশি। মাদারের দেয়া একই রকম ড্রেস চুড়িদার জামাগুলো পরেছি আমরা 3 জনই, পিঙ্ক কালারের মধ্যে। আমাদের সাথে আরও আমাদের আশ্রমের 10 জন বয়স্ক মহিলা ও পুরুষ এসেছে পার্টিতে। পার্টির সবাই নীরবতার সহিত বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পান করছে আর হালকা পাতলা কথা বলার চেষ্টা করছে হয়তো, কারণ সবাইকেই আমি গুনগুন করতে শুনছি শুরু থেকে চারপাশে। এখন তারা গান গাইছে নাকি আস্তে করে কথা বলছে সেটা মূলত তারাই বলতে পারবে, আমি তো আর পারবো না। চারপাশে ভরপুর লাইটিং, মুগ্ধ পরিবেশ, সবকিছু যেন রুলস মোতাবেক চলছে। দেখে মনে হচ্ছে কেউ যদি এসব রুলস না মেনে চলে তো তাকে হয়তো ভয়াবহ শাস্তি স্বরূপ কিছু দণ্ড মিলবে। এবার এত এত রুলস মানতে দেখে পাগল টাইপ হয়ে যাচ্ছি আমি, কারণ আমার কাছে কিছুক্ষণ চুপ থাকা মানে অস্বস্তিকর কিছু একটা। এতক্ষণ জগৎ ফাদারের ভয়ে চুপ থাকতে পারলেও এখন আর থাকতে পারছি না আমি। মাদারকে ওয়াশরুমের নাম করে বর্ষাও কেয়াকে সাথে নিয়ে বাড়িটার ভেতর ঢুকে পড়ি সাহসিকতার সাথে। বাড়িটার ভেতর ঢুকে আমি সহ বাকি 2 জন হাঁ হয়ে যাই বাড়ির ভেতরের পরিবেশটা দেখে। সবকিছুই রাজকীয় স্টাইলে। বাড়িটা দেখে বোঝা যাচ্ছে এই বাড়ির মালিকপক্ষ কতটা শৌখিন মানুষ হবে। আমি আকাশ পাতাল চিন্তা করতে করতে চারপাশের পরিবেশটা দেখতে দেখতে কখন যে বর্ষার কেয়ার থেকে আলাদা হয়ে গেছি নিজেই বুঝতে পারিনি।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।